আসসালামু আলাইকুম। আজকে আমি 2024-25 শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ইংলিশ প্রশ্ন সমাধান করব। 20টি প্রশ্ন আমি একটু ব্যাখ্যা সহ সমাধান করব, যেন এই প্রশ্ন সমাধানটা আমাদের কাজে দেয় অন্য কোনো ইউনিটে বা অন্য কোনো বছরে। আজকের প্রশ্নের প্রথম প্রশ্নটা আমরা দেখছি স্পেলিং থেকে এসছে। এই প্রশ্নটা অনেকবার এসছে অনেক পরীক্ষায়, এবং আমি যদি বলি আমাদের এই 20 প্রশ্নের মাঝে দুটা প্রশ্ন লিটারেচার। এই দুটা লিটারেচার টাইপের প্রশ্ন ছাড়া বাকি প্রশ্নগুলো কিন্তু যাদের প্রস্তুতি মাঝারি মানেরও ছিল তাদেরও কিন্তু পারা সম্ভবপর ছিল, এবং এখানে বিসিএস পরীক্ষা এবং প্রিভিয়াস পরীক্ষার প্রশ্ন অনেক দেখা গেছে। যেমনটা এটা কোন বানানটা ঠিক, রেমিটেন্স বানানটা ঠিক আমরা জানি, ফলে উত্তরে আমি জানি সবাই এই নাম্বারটাকে চুজ করার কথা। REMITTANCE রেমিটেন্স। দেন প্রশ্ন 2তে বলছে দ্য সান ওয়েন্ট ডাউন। আমি খুব স্পষ্ট করে বলতে পারছি, আমি এই সেন্টেন্সটা আমার স্টুডেন্টদেরকে অ্যাডভার্ব পড়াতে গিয়ে পড়াই, বিশেষ পরীক্ষায় আসছে। এই ডাউন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ডাউন শব্দটাকে আমরা শুরুতে চিনি প্রেপোজিশন আকারে, কিন্তু আমরা এটাও জানি, আমি নিশ্চয়ই যারা আমার ক্লাসগুলো করেছে ফ্রি ক্লাসগুলো পেইড ব্যাচ রেজিস্ট্রেশন তো বটেই, আমি কথাটা বলি যে প্রেপোজিশন মানে হলো পূর্বের অবস্থান। প্রেপোজিশন মানে হলো প্রেপোজিশন, প্রি আর পজিশন। প্রেপোজিশন মানে হলো পূর্বের অবস্থান। কার পূর্বের অবস্থান? নাউন, নাউন ফ্রেজ বা প্রোনাউনের পূর্বের অবস্থান। তার মানে কোনো একটা প্রেপোজিশনকে যদি আমরা প্রেপোজিশন বলতে চাই, অবশ্যই ওই প্রেপোজিশনটার পরে একটা নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকবে। না থাকলে ওই প্রেপোজিশনটা কি যেন হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। ইয়েস, তাহলে আমাদের এখানে ডাউন শব্দটাকে আমরা, ডাউন যে শব্দটা আমাদের এখানে আসছে কোশ্চেনে, আমরা এটাকে উত্তর কি বলবো ভাই? অবশ্যই অ্যাডজেক্টিভ না, কেন অ্যাডজেক্টিভ বলছি, অ্যাডভার্ব হবে, উত্তর হবে অ্যাডভার্ব। তারপর কোয়েশ্চেন 3, এটাই লিটারেচার টাইপের প্রশ্ন এবং একবারে প্রমিনেন্ট টাইপের কোয়েশ্চেন। যারা লিটারেচারের উপর আমি একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে নিশ্চয়ই একবার কোর জিনিসগুলো বিসিএস পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সগুলোতে যে প্রশ্নগুলো এসছে ব্যাখ্যা সহ আমি পড়িয়েছিলাম, এগুলো পড়লে এই দুটা প্রশ্নের আনসার করা খুব বেশি কঠিন হওয়ার কথা না, এবং আমি যা পড়েছিলাম তার মাঝে আছে, পিডিএফও দিয়ে রেখেছিলাম। ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস হু ইজ দ্য প্রোটাগনিস্ট? মানে প্রধান চরিত্রকে, মার্চেন্ট অফ ভেনিস শেক্সপিয়ারের একটা বিখ্যাত কর্ম আমরা জানি। তাহলে এই হু ইজ দ্য প্রোটাগনিস্ট কে মার্চেন্ট অফ ভেনিসের? মানে মূল চরিত্র কে? শাইলক, অ্যান্টোনিও, বাসিনিও, পোর্টি। আমরা তো আর এগুলো উচ্চারণ করতে পারি না ওই অর্থে, তাহলে এটার উচ্চারণ আসলে আমার বোঝানো কিছু নয় ভাই। এই অ্যান্টোনিওই হলো এই মার্চেন্ট অফ ভেনিসের প্রোটাগনিস্ট, মানে প্রধান চরিত্রটা। দেন এটা একটা ফ্রেজের মতো, এ পেনি ফর ইউর থটস। এই ফ্রেজটার মানে কি? এ পেনি ফর ইউর থটস। থটস মানে কি? চিন্তা। এ পেনি দ্বারা আমরা কি বুঝি? পেনি দ্বারা আমরা টাকাকে রেফার করতে পারি, মানে টাকা জাতীয় কিছু। বাট ফ্রেজ তো নিশ্চয় শাব্দিক অর্থ করে করে করা যায় না, আমরা জানি ফ্রেজ ইডিয়মস। তাহলে এ পেনি ফর ইউর থটস এটার মানে হলো ভাই, আই ওয়ান্ট টু নো হোয়াট ইউ আর থিঙ্কিং। এ পেনি ফর ইউর থটস, আই ওয়ান্ট টু নো হোয়াট ইউ আর থিঙ্কিং। দেন আমি যদি যাই 5 নম্বর কোয়েশ্চেনটা, অবশ্যই প্রিভিয়াস কোয়েশ্চেন। আমি জানি সবার এটা পারা উচিত, এবং আমার মনে হয় কোনো টিচার বাংলাদেশে নাই যিনি এই ডাই ভার্বটা দিয়ে কোন কোন প্রিপোজিশন বসে, কখন বসে, এই জিনিসটা স্টুডেন্টদেরকে পড়ান না। 100% পড়ায়। তাহলে ডাই ভার্বের সাথে অনেক প্রিপোজিশন বসে। অ্যাক্সিডেন্ট করা বলতে আমরা ডাই কি বলি? ডাই আমরা অবশ্যই ডাই বাই বলি। হি ডাইড বাই আ রোড অ্যাক্সিডেন্ট। যদি এখানে এমন হইতো হি ডাইড ড্যাশ আ কার অ্যাক্সিডেন্ট, তখন আমরা নিশ্চয়ই হি ডাইড ইন আ কার অ্যাক্সিডেন্ট লিখতাম। আনফর্চুনেটলি আমাদের অপশনও নাই, অসুবিধা নাই। তাহলে এখানে রোডে মারা যাওয়া বলতে আমরা, মানে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়া বলতে আমরা কি বলি? ডাইড বাই আর রোড অ্যাক্সিডেন্ট, যেটা আকস্মিক মারা যাওয়া বলতে আমরা ডাই অফ বলতে রোগে মারা যাওয়া বলি। ডাই ফ্রম বলতে ওভার ইটিং বা হাঙ্গার, মানে খেয়ে বা বেশি খেয়ে বা না খেয়ে মারা যাওয়া বলতে বুঝি। আর ডাই ফর মানে হলো স্যাক্রিফাইস করা, দেশ থেকে, মানে দেশের জন্য আত্মত্যাগ করা। আমরা বাক্যটা পড়ি এরকম যে হি ডাইড ফর হিজ কান্ট্রি। তার মানে ডাই শব্দের সাথে অনেক ধরনের প্রিপোজিশন হয় কনটেক্সট ওয়াইজ, এগুলো আমরা সবাই পারার কথা। এখানে উত্তর পেয়েছি আমরা কি? ডাই, হি ডাইড বাই আ রোড অ্যাক্সিডেন্ট। অ্যান্ড দেন
হিজ ফাদার ওয়াজ ইনফর্ম ড্যাশ দ্য ম্যাটার, এই বাক্যটা বিশেষ পরীক্ষা কারেকশন আকারে আসছে, যারা কারেকশন পড়ে তারা এটা পারার কথা। এখন আমি তো এই কথাটা আমার স্টুডেন্টদেরকে বলে থাকি, ভাই একটা টপিক আমরা যদি প্রিপোজিশন আকারে পড়ি, আমরা শুধু ওই নির্দিষ্ট প্রিপোজিশনের কাজটা লাইক অ্যাফ্রেড, হ্যাঁ আমি অ্যাফ্রেড অফ পড়া উচিত না, আমি পুরো বাক্যটা পড়া উচিত, আই এম অ্যাফ্রেড অফ সামথিং, আই এম অ্যাফ্রেড অফ সামওয়ান, মানে পুরো বাক্যটা পড়ি। তাতে সুবিধা হলো কি, একটা প্রশ্ন হলে ওনার কিন্তু অনেক ভেরিয়েশন এনে প্রশ্ন করতে চান, প্রশ্ন করেন বটে। আমি প্রায়শই একটা কথা বলি, বাংলাদেশে অসংখ্য ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা হয়ে গেছে ভাই, মোর দেন 30-40 বছর ধরে পরীক্ষা হয়। এখন একটা টপিক থেকে প্রশ্ন যা আসার ইতিমধ্যে প্রায় সব চলে এসছে, ফলে পরীক্ষকরা যখন প্রশ্ন তৈরি করতে বসেন, ওনারা কিন্তু ওই একবার নতুন করে প্রশ্ন বানাইলেও এগুলো সামহাও কোনো না কোনো জায়গায় আসছে। ফলে ভালো করার জন্য প্রিভিয়াস কোশ্চেনকে খুব বেশি বেশি বুঝে বুঝে পড়লে আসলে হয়ে যায়। অবশ্যই প্রিভিয়াস কোশ্চেনের পাশাপাশি নতুন কোনো ট্রেন্ড আসলে সেখানেও ফোকাস রাখতে হয়। তাহলে হিজ ফাদার ওয়াজ ইনফর্ম ড্যাশ দ্য ম্যাটার, এটা একটা প্রিপোজিশন মোডের কোশ্চেন, কারেকশন আগে আমরা পেয়েছি। হিজ ফাদার ওয়াজ ইনফর্ম অফ দ্য ম্যাটার, এই বাক্যটা প্যাসিভ মোডে আছে। হিজ ফাদার ওয়াজ ইনফর্ম মানে তার বাবাকে ইনফর্ম করা হয়েছিল, সে তার বাবা ইনফর্ম করে নাই। হিজ ফাদার ওয়াজ ইনফর্ম অফ দ্য ম্যাটার মানে এই বিষয়টার ব্যাপারে তার বাবার ইনফর্ম করা হয়েছিল, প্যাসিভ মোডে আছে। চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড, মানে এটা পিন পয়েন্ট এরর। কি লেখা আছে, আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ স্ট্যান্ডিং মি অ্যান্ড অফারিং মি এনকারেজমেন্ট। এখানে মূলত চারটা অপশন, উইল, অলওয়েজ, ইউ, স্ট্যান্ডিং, চারটার কোনটা ভুল আমাদের বের করতে হবে। আই উইল অলওয়েজ রিমেম্বার, এখানে কোনো ইস্যু নাই, কিন্তু উইল অলওয়েজ রিমেম্বার হতে পারে, ইউ স্ট্যান্ডিং হয় কিনা। আমি জানি প্রোনাউন আমরা যখন পড়ি, আমরা এই কথাটা সবাই পড়ি যে ভার্ব প্লাস আইএনজির আগে যখন কোনো প্রোনাউন লিখি, সেই প্রোনাউনটাকে আমরা প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম লিখি। তাহলে ইউ শব্দের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হলো ইউর। আমাদের এখানে বলছে ভুল পাঠ কোনটা, যেটা ভুল সেটাই উত্তর, ফলে এই ইউর পাঠটাই ভুল, এটাই আমাদের উত্তর। যদি আমাদের ইউর হইলে বাক্যটা ঠিক থাকতো, ফলে উত্তর পেয়ে গেছি আমরা নিশ্চয়ই ভাই, যে আই উইল অলওয়েজ রিমেম্বার ইউর স্ট্যান্ডিং হইলে ভালো হইতো, আমাদের চেয়েছি ইনকারেক্ট, ফলে এটা হলো ভুল, এটাই উত্তর। নেক্সট, বাই দ্য টাইম উই অ্যারাইভড, কমা দ্য শো ড্যাশ অলরেডি ড্যাশ। বাক্যের মানে কনটেক্সটটা পড়লেই বুঝে ফেলার কথা। আমরা জানি একটা বাক্যে দুই টাইপের সেন্টেন্স, কিন্তু মানে দুই টাইপের টেন্স আনা যাবে না। এখানে বাই দ্য টাইম যখন আমরা পৌঁছেছিলাম ততক্ষণে শো শুরু হয়ে যাওয়ার কথা, মানে ইতিমধ্যে শোটা শুরু হয়ে গেছে। তো এটা যখন আমরা পাচ্ছি, তাহলে আমরা কিন্তু এই পাশে পাস্ট টেন্স পাচ্ছি, বাই দ্য টাইম উই অ্যারাইভ, যখন আমরা পৌঁছাইছি, তার মানে আমরা পৌঁছানোর আগে কিন্তু শোটা শুরু হয়েছে। এটা একটা কমন সেন্স। কি বলছো ভাই, বাই দ্য টাইম উই অ্যারাইভড, যতক্ষণ আমরা পৌঁছেছিলাম, পৌঁছছি আমরা পাস্ট টেন্সে, তাহলে বাক্যের সেন্সটা বলছে অলরেডি, দেখে আমরা বুঝতে পারছি ইতিমধ্যে শো শুরু হয়ে গেছে। তার মানে পৌঁছার আগেই শো যদি শুরু হয়, তার মানে পাস্ট টেন্সের পাস্ট টেন্স কে, পাস্ট পারফেক্ট। ইয়েস, উত্তরে নিশ্চয়ই আমরা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি ভাই, সাবজেক্টের পর একটা হ্যাড, তারপর V3, ফলে উত্তর তো নিশ্চয়ই বি হওয়া উচিত এবং আনসার নিশ্চয়ই বি। তাহলে বাই দ্য টাইম উই অ্যারাইভড, কমা দ্য শো হ্যাড অলরেডি স্টার্টেড। নেক্সট 9 নম্বর প্রশ্নটা, হি ডাজ নট লাইক পিপল লাফিং অ্যাট হিম, এটা অ্যাক্টিভে আছে, প্যাসিভ করতে বলা হয়েছে ভাই। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের একটা প্রশ্ন, এই ইউনিটে এসেছিল। সেশনটা যদি আমি বলতে চাই এক্স্যাক্টলি নিশ্চিত হতে পারে না, মানে আমি যেটা বলবো এক্স্যাক্টলি এটা না, সেশনটা যদি হতে পারে 19-20 হতে পারে এই ইউনিটের প্রশ্ন। আমি সমাধানও করাইছি, আমার ইউটিউব চ্যানেল ঘাটলেও পেয়ে যেতে পারেন, পেয়ে যাবা। হি ডাজ নট লাইক পিপল লাফিং অ্যাট হিম, এই বাক্যটা অ্যাক্টিভে আছে, প্যাসিভ করব আমরা। একটু কুইক করে বলে দেই, আমরা এই লাইক, হেট, হ্যাঁ, লাভ, এরকম কিছু ভার্বের কথা জানবো। লাইক, হেট, লাভ, এই ভার্বগুলোর পর যখন আরেকটা অবজেক্ট আসবে, অবজেক্টের পর আরেকটা ভার্বের সাথে ভার্ব আসবে আইএনজি যুক্ত, যদি এই প্যাটার্নটা আসে, এই যে লাইক, হেট, লাভ, অবজেক্ট, আবার একটা ভার্বের সাথে আইএনজি, এমন প্যাটার্ন আসলে আমরা কিন্তু এই লাইকের আগে যে পার্টটা আছে এটারে চেঞ্জ করি না, আমরা নর্মালি সাবজেক্টের অবজেক্ট বানাই, তাই না? বাট খেয়াল করতে হবে যে লাইক ভার্ব, লাইক, লাভ, হেট, এদের পর একটা অবজেক্ট আর একটা ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি আছে। এমন ক্ষেত্রে আমরা এই যে হি ডাজ নট লাইক, এই পার্টটা কিন্তু আমরা যেমন তেমন রেখে দেই। কি করি আমরা, উত্তরটা কেমনে করি ভাই, উত্তরটা যেমনি করি, উত্তরটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তাহলে এই হি ডাজ নট লাইক আছে, অবজেক্ট আছে, ভার্বের সাথে আইএনজি আছে, এটা আমরা প্যাসিভ করতে আসলে হি ডাজ নট লাইক পর্যন্ত আমরা ঠিকঠাক রাখি এক্স্যাক্টলি।
তারপরে এই যে বিইং একটা যোগ করি, BEING, বিইং যোগ করি, যে ভার্বটা আছে নাইন যুক্ত ভার্বটা, এটার আমরা থার্ড ফর্মে আনি আর সাথে এটা সেট বসাই দিলাম। তাহলে হি ডাজ নট লাইক পিপল লাফিং অ্যাট হিম, এটার প্যাসিভ ভয়েস হলো হি ডাজ নট লাইক বিইং লাফড অ্যাট। অর্থ বুঝলেও কিন্তু ক্লিয়ার হয়ে যায়। নেক্সট, দ্য ওয়ার্ড পারমিসিভ ইমপ্লাইজ। ভাইয়া এই প্রশ্নটা অবশ্যই বিসিএস পরীক্ষায় আসছে আগে, যারা বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান করেছ। দ্য ওয়ার্ড পারমিসিভ মিন্স, পারমিসিভ মানে কি? অনুগত না, পারমিসিভ মানে হলো স্বাধীন, মানে কি বলে, উনি উন্মুক্ত চিন্তা ভাবনা করতে পারেন। লিবারেল বলি আমরা, আসো কিন্তু ডাইরেক্ট শব্দটা। হাম্বল মানে বিনয়ী, ল অ্যাবাইডিং মানে নিয়ম মানে, সাবমিসিভ মানে হলো ওই যে কথা শুনে। তাহলে উত্তর আমরা পেয়ে গেছি লিবারেল। দেখো পারমিসিভ মানে কি ভাই? লিবারেল। দেন which of the following is an example of illusion? এটাকেই আমরা বলি ফিগার অফ স্পিচ টাইপ। এই ফিগার অফ স্পিচ টাইপটার কথা আমিও পড়িয়েছি, বলেছি, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। আচ্ছা, এই ট্রেন্ডটা কিন্তু বলে ইলিউশন শব্দ, ইলিউশনের এক্সাম্পল নিচের কোনটা? হি ওয়াজ অ্যাজ brave as Hercules, the classroom was a zoo, she was as calm as a breeze, his smile was a ray of sunshine. উত্তর কি লিখবো ভাই? উত্তর হবে অবশ্যই এ লিখবো আমরা। এই ইলিউশন মানে হলো কোনো বিখ্যাত ব্যক্তি, ঘটনা, সাহিত্যকর্ম, ইতিহাস, ধর্মীয় চরিত্র বা সংস্কৃতির প্রতি পরোক্ষ ইঙ্গিত। মানে কোনো বিখ্যাত কিছুর প্রতি যদি ইঙ্গিত করি আমরা, তার মানে হি ওয়াজ অ্যাজ ব্রেভ, তিনি ছিলেন এতটা বিখ্যাত, অ্যাজ হারকিউলিস কিন্তু একটা বিখ্যাত চরিত্র। তাহলে এটাকে আমরা ইলিউশন বলবো। হ্যাঁ, আমাদের অপশনে যদি এমন যদি এই বাক্যটা দিয়ে এই বাক্যটা আবার আমাদের নতুন কোনো পরীক্ষায় দেয় যে হি ওয়াজ অ্যাজ ব্রেভ অ্যাজ হারকিউলিস, এর অপশনে ইলিউশন না থাকলে এটার আমরা নিশ্চয়ই সিমিলি দিব। আমরা কিন্তু জানি এই যে দুজনের মাঝে একটা তুলনা বোঝাবে, বাক্যে অ্যাজ লাইক উল্লেখ যদি থাকে তখন আমরা সিমিলি ওই বাক্যটাকে বলি ফিগার অফ স্পিচের দৃষ্টিকোণ থেকে। তাহলে এখানে যেহেতু আমাদের বলছে ইলিউশনের এক্সাম্পল কোনটা, আমরা কিন্তু উত্তর নিতে হবে এটা, বিখ্যাত কোনো চরিত্রের সাথে কারো একটা কম্পারিজন করা, বা কোনো একটা বিখ্যাত চরিত্র বা ঘটনা, অনেক কথা লেখা আছে, যদি ইঙ্গিত করে এটাকে আমরা বলি কি ভাই? ইলিউশন। ফলে উত্তর পেয়ে গেছে। দেন অ্যানালজি, অ্যানালজি থেকে তো দু তিনটা আসে এবং এটা আমি প্রায়শই বলি, কমন কথা, সেটা হলো কমার্সের স্টুডেন্টদের নর্মালি অ্যানালজি টাইপের টপিক থেকে প্রশ্ন আসে বেশি কম্পেয়ার টু আর্টসের স্টুডেন্ট। আর্টসের স্টুডেন্টদের যদিও মানে চট্টগ্রামের ডিউনিট আলাদা করে অ্যানালজি আসে, জাহাঙ্গীরের আলাদা করে অ্যানালজি আসে, বাট নর্মাল কথা হলো ইংলিশের ক্ষেত্রে, শুধু ইংলিশের ক্ষেত্রে যারা কমার্সের স্টুডেন্ট তাদের গ্রামারের তুলনায় ভোকেব বেস প্রশ্ন একটু বেশি আসে, প্লাস ভোকাবুলারির মাঝে অ্যানালজিটা ওদের বেশি আসে, মানে দু তিনটা করে থাকে। এই অ্যানালজি আফটার আর বিফোর এর রিলেশনটা কি? আমরা অ্যানালজি বলতে এটাই বুঝি ভাই, দূরের শব্দের রিলেশন। অ্যানালজি অবশ্যই কঠিন জিনিস না, সহজ। সিনোনিমসও এটা সহজ, কারণ অ্যানালজি থেকে অ্যানালজি যে ওয়ার্ডগুলো দিয়ে দেয় এগুলো অবশ্যই সহজ হয় ভাই, শুধু প্র্যাকটিস করার বিষয়টা দরকার। আফটার মানে পরে, বিফোর মানে পূর্বে, এটা আমরা মনে হয় কে না জানি। তাহলে পরে আর পূর্বে এই রিলেশনটা আমাদের চারটা অপশনের কোথাও না কোথাও আছে। এক্স্যাক্টলি ফার্স্ট সেকেন্ড মনে হতে পারে স্যার প্রথম, মানে পরে পূর্বে মিলে কিনা ভাই? এটা কিন্তু পরে চলে আসছে, মিলে না। প্রেজেন্ট আর ফার্স্ট মিলে কিনা? প্রেজেন্ট মানে কিন্তু বর্তমান, ফার্স্ট মানে অতীত, মিলে না কিন্তু। না, এটা মিলতে পারে, কাছাকাছি এটা হইতে পারে, না এটাও কিন্তু মিলে না, হুবহু মিলে না, কাছাকাছি জিনিস আছে। উত্তর পাবো ভাই আমরা সাকসেসর আর প্রেডিসেসর। দেখো আফটার মানে কি? পরে, বিফোর মানে পূর্বে, আর সাকসেসর মানে কি? প্রেডিসেসর মানে কি? প্রেডিসেসর মানে হলো অগ্রদূত, আর সাকসেসর মানে হলো ওই অগ্রদূতের যে ফলো করে। ফর এক্সাম্পল ধরো তোমার বাবা একটা ভালো কাজ করতেন, এখন তোমার বাবা হলো ওই ভালো কাজের প্রেডিসেসর। এখন তোমার বাবার কথা মতো, বাবার কথাটা তোমার কাছেও ভালো লাগছে, তুমি ওই কাজটা করো, তাহলে ওই কাজটার জন্য তুমি বাবার কি? সাকসেসর। তাহলে তোমার বাবা হলো প্রেডিসেসর, মানে তিনি আগে দেখো বিফোরের সাথে মিলে, কিন্তু তোমার বাবা হলো ওই ভালো কাজটার প্রেডিসেসর, আর তুমি হলো ওই ভালো কাজটার সাকসেসর। সাকসেসর মানে কি? তুমি তোমার বাবার পরে কিন্তু। তাহলে আমাদের অপশনের সাথে মানে আফটার আর বিফোরের সাথে একবারে মানে ভালো রিলেশনে এক্স্যাক্টলি মিলে সাকসেসর আর প্রেডিসেসর। প্রেডিসেসর মানে আগের, আর সাকসেসর মানে কি? পরের। এই যে শব্দ কিন্তু সেটাই এক্স্যাক্টলি বলছে অ্যানালজি। ফলে উত্তর নিশ্চয়ই আমরা সি নাম্বার পেয়ে গেছি। দেন কি বলছে ভাই? এটা খুব ইজি কোশ্চেন, সবাই নিশ্চয়ই পেরেছে আমি জানি। ডু ইউ নো? তুমি কি জানো? এটা প্রিভিয়াস টাইপের কোশ্চেন, অনেকবার আসছে এই টাইপের প্রশ্নটা। সেটা হলো আমরা কি বলি এটাকে ভাই? বাক্যের মাঝে ক্লজ মার্কার বসে।
এই WH ওয়ার্ড কিন্তু কখনো বাক্যের মাঝে বসে না। এই যে ওয়ার, হোয়াট, ওয়েন, ওয়াই, এই শব্দগুলো WH ওয়ার্ডও হতে পারে, WH কোশ্চেন হতে পারে, ক্লজ মার্কার হতে পারে। এখন WH কোশ্চেন হলে অবশ্যই সেই বাক্যের শুরুতে বসবে, বাক্যের মাঝে বসছে মানে অবশ্যই এটা ক্লজ মার্কার। আমরা নর্মালি জানি WH কোশ্চেনের পরে অক্সিলারি বসে, ওয়্যার ডাজ হি লিভ, হু আর ইউ, তাই না? তখন WH কোশ্চেনের পর অক্সিলারি বসে, বাট এই WH ওয়ার্ডগুলোই যদি বাক্যের মাঝে বসে তখন সেটা ক্লজ মার্কার। ক্লজ মার্কারের পর সরাসরি সাবজেক্ট থাকে, তাহলে আমাদের এখানে ওয়্যার ডাজ দিব না, ফ্রম ওয়্যার ডাজ দিব না, ওয়্যার ফ্রম শি কাম, এরকম বাক্য আমরা জীবনে পাই না। উত্তর নিশ্চয় সবাই এই নাম্বারটা ধরবে। ওয়্যারটা এখানে হয়ে ক্লোজ মার্কার, তারপরে সাবজেক্ট ভার্ব, মানে ওয়্যারের পর সাবজেক্ট লাগবে শেষ, তারপর বাক্যটা তো কন্টিনিউ করতে হবে ভার্ব দিয়ে। বলে ডু ইউ নো, তুমি কি জানো ওয়্যার শি কামস ফ্রম, ডু ইউ নো ওয়্যার শি কামস ফ্রম। আশা করি উত্তর ক্লিয়ার, উত্তর অবশ্যই এ। কারণ 14 নম্বর বলছে হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল বিকজ হি হ্যাড ড্যাশ। ভাই এটা প্রিভিয়াস কোশ্চেন, আমি নিশ্চিত তোমরা আর্টিকেলের প্রশ্নে যাও এটা পাবা, আমি তো আন্দাজে বলছি না। ভাই যদি কোনো মানুষ যেমন হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড হার্ট অ্যাটাক, এখানে কি লিখবো আমরা? এখানে দুটা পয়েন্ট অফ ভিউ কথা আছে। একটা হলো আমি উত্তর আন্দাজও বলে ফেলছি, একজন মানুষ স্বাভাবিকভাবে যেখানে যায় সেখানে গেলে তার আগে আর্টিকেল লিখি না। ফর এক্সাম্পল আমি যদি স্কুলে যাই, আমি ধরো টিচার, তাহলে আমি মানে আই এম মানে দ্য টিচার ইজ গোয়িং টু দ্য স্কুল বলবো না, আমরা গোয়িং টু স্কুল। অথবা আমি যদি স্টুডেন্ট হই, আই এম গোয়িং টু স্কুল, গোয়িং টু দ্য স্কুল বলবো না, কারণ কি আমার কাজে তো স্কুলে যাওয়া। ফলে রোগী কিন্তু হসপিটালতে যাবে, রোগী তো অসুস্থ হইলে কই যাবে? তো যেখানে তিনি যাবেন, যাওয়ার কথা, নর্মাল কথা, যদি সেখানেই তিনি যান, ফলে তারা কিন্তু আর্টিকেল বসেই না, কিছুই না। ফলে আমরা মনে হয় অপশনে দুইটা কেটে ফেলতে পারছি। দেন হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড হার্ট অ্যাটাক, কি লিখবো আমরা? উত্তর অবশ্যই আমরা এই নাম্বারটা লিখবো। আমরা এটা প্রিভিয়াস কোশ্চেন আকারে পড়েছি, আর্টিকেলের টপিকে গেলে যে কোনো বই ধরে প্রিভিয়াস কোশ্চেন এটা আছে। নেক্সট, হি আস্কড মি ওয়াই আই ওয়াজ লেট। ফ্রেজ এন্ড ক্লজের আইডেন্টিফিকেশন, এটা রাজশাহীর অলমোস্ট সব ইউনিটের একটা ম্যান্ডেটরি টাইপের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার্স গুলো দেখলে আমরা বলতে পারি। হি আস্কড মি, সে আমার প্রশ্ন করেছিল, ওয়াই আই ওয়াজ লেট, এই ওয়াই আই ওয়াজ লেট এটা কোন টাইপের ক্লজ? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিন্সিপাল? প্রিন্সিপাল তো অবশ্যই না, কারণ হি আস্কড মিটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর ওয়াই যুক্ত মানে ক্লজ মার্কার যুক্ত বাক্যগুলো হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজে আবার আমরা তিন প্রকার বলি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এখন কোনটা? দেখো ভাই, এই কথাটা আমি বলি, বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা যদি আমরা প্রশ্ন করি, কি বা কাকে দ্বারা যদি আমরা প্রশ্ন করি, তাহলে কি পাই ভাইয়ারা? অবজেক্ট পাই। বাক্যের ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, সেটা হয় অবজেক্ট। আর এই বাক্যের ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো ফ্রেজ পাই বা ক্লজ পাই, সেটা নিশ্চয়ই নাউন ফ্রেজ বা নাউন ক্লজ। তাহলে আসলে তো হি আস্কড মি, সে প্রশ্ন করছিল, কারে প্রশ্ন করছে? আমারে। কি প্রশ্ন করছে? দেখো কাকে দিয়ে, আমরা কিন্তু নরমালি এই পয়েন্টটাও জানি, একটা বাক্যের কিন্তু দুটো অবজেক্ট থাকতে পারে, কি দ্বারা, কাকে দ্বারা, এবং দুটো একসাথেও থাকতে পারে। তাহলে হি আস্কড মি, সে আমারে প্রশ্ন করেছিল। কি প্রশ্ন করছিল? ও কেন আমি দেরিতে আসছি, ওয়াই আই ওয়াজ লেট। তাহলে হি আস্কড মি, এটা আমি একটা প্রশ্ন করলাম, মিটা পাইছি অবজেক্ট, নরমাল অবজেক্ট। এখন ওয়াই আই ওয়াজ লেট এটাকে কিন্তু আমরা প্রশ্ন করতে পারছি, আস্কড মি, সে আমার প্রশ্ন করছিল, সে কি প্রশ্ন করছিল? কেন আমি দেরিতে আসছি, এটা বোঝাচ্ছে। ফলে ওয়াই আই ওয়াজ লেট এর একটা অবজেক্ট যদি ধরি, তাহলে অবজেক্ট যদি ক্লজ হয় তাহলে নাউন ক্লজ বলবো না, জানি। উত্তরে তোমরা এই নাম্বারটাই চুজ করেছো, উত্তর হবে নাউন ক্লজ। 16 নম্বর আসে অ্যানালজি, গভর্নমেন্ট ট্যাক্স। দেখো ভাই কঠিন না, গভর্নমেন্ট আর ট্যাক্সের রিলেশনটা কি? গভর্নমেন্ট কিন্তু সেবা দেয় ট্যাক্স দিয়ে, তার মানে ট্যাক্স দিয়েই গভর্নমেন্ট সেবা দেয়। এই প্যাটার্নটা কোনো কিছুর বিনিময়ে কোনো একটা কিছু করা হয়, এই রিলেশনটা কিন্তু চারটার মাঝে আমরা একটাতেই পাই, সেটা হলো ভাই স্টুডেন্ট আর ফিজে। তাহলে ট্যাক্স দেয়, ট্যাক্স নিয়ে গভর্নমেন্ট সেবা দেয়, আর স্টুডেন্টরা ফি দিয়ে কিন্তু পড়াশোনা নেয়, এই দুটোর মধ্যে কিন্তু খুব রিলেশন আছে, কোনোটাই কিন্তু আমাদের এটার সাথে মিলে না। তারপর 17টা আসি, অ্যানালজি স্কয়ার কিউব। এটাও কিন্তু কঠিন না। স্কয়ার মানে কি ভাই? স্কয়ার মানে আমরা 2 কে রেফার করতে পারি জিওমেট্রিক ভাষায়, কিউব মানে 3 কে রিলেশন করতে পারি, তাহলে 2 3। এই চারটার মাঝেও কিন্তু এমন একটা রিলেশনে থাকবে, সার্কেল, স্ফেয়ার, এডিশন, সাবট্রাকশন, চেয়ারম্যান, পার্লামেন্ট, ট্রায়াঙ্গল, হেক্সাগন, কোনটার মিলে? অবশ্যই আমরা উত্তরে পাবো এই নাম্বারটা, যেটা এখানে লেখা আছে এক্স্যাক্টলি। স্কয়ার আর কিউবে একটি বর্গক্ষেত্র হচ্ছে মানে 2 মাত্রিক জ্যামিতিক আকার, একটি ঘনক মানে কিউব হচ্ছে 3D মানে 3 মাত্রিক। সেম কথা সার্কেল আর স্কয়ারের মাঝে মিলে।
একটি বৃত্ত মানে সার্কেল হলো 2D মানে যেটাকে আমরা আগের সাথে পেলাম, আর স্ফেয়ার বা গোলক হলো 3D। তার মানে আমাদের যদি মূল প্রশ্নে 2 3 থাকে, আমাদের নিচেও কিন্তু 2 3 আছে, যদিও এটা আর্টসের স্টুডেন্টদের জন্য মানে একটু কঠিন টাইপের, বাট যারা ম্যাথমেটিক্স পারে তারা মনে হয় এটা খুব সহজেই পেরে গেছে। আমি হলে পারতাম না, কারণ আমি অঙ্ক খুব বেশি পারতাম না এক সময়। তাহলে উত্তর পাইছি ভাইয়ারা, স্কোয়ার আর কিউবের রিলেশন যা, সার্কেল আর স্ফেয়ারের রিলেশন কিন্তু তাই। তারপর আসো 18 নম্বর, আমরা শেষ দিকে প্রায়। সিলেক্ট দ্য অল্টারনেটিভ দ্যাট বেস্ট রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড হি অ্যাকিউজড দ্য মেম্বার অফ। এই দেখো অ্যাকিউজড এর সাথে কিন্তু অবশ্যই এটা আমরা পরীক্ষায় নরমালি পাই। হি অ্যাকিউজ দ্য মেম্বার, সে মেম্বাররে অ্যাকিউজ করছিল, অভিযুক্ত করছিল, অফ দ্য পার্লামেন্ট, পার্লামেন্টের মেম্বাররে অ্যাকিউজ করছিল, অফ ফেব্রিকেটিং দ্য স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক ফেব্রিকেট করার জন্য, মানে স্ট্যাটিস্টিক জাল করার জন্য, মানে স্ট্যাটিস্টিক উনি খারাপভাবে ব্যবহার করছে। এখন ফেব্রিকেট শব্দটার জন্য আমরা কোন শব্দটা নিতে পারি, যেখানে যে চারটা দেওয়া আছে, লাইং অ্যাবাউট, ম্যানিপুলেট করছে, এক্সাজারেট করছে নাকি কনসিল করছে? অবশ্যই উত্তরে তুমি ম্যানিপুলেট দিবা। মানে মেম্বার অফ পার্লামেন্ট তো চুরি করে না, কিন্তু ম্যানিপুলেট করে, মানে চুরি সেটা, বাট এটা প্রভাবিত করছে সামহাউ, যে কোনো ভাবে, এটাই। তাহলে আমরা ফেব্রিকেট শব্দের অর্থ আমরা জানি, আমরা বাংলায় পড়ি জাল করা। এখানে কনটেক্সটে কি বলবে? ম্যানিপুলেট করছে, মানে প্রভাবিত করছে, প্রভাবিত কইরাই চুরি করছে, আসলে মিসগাইড করছে। ফলে হি অ্যাকিউজ দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট অফ ফেব্রিকেটিং দ্য স্ট্যাটিস্টিক্স। ফেব্রিকেট শব্দটার অর্থ আমাদের এখানে আসছে কি? ম্যানিপুলেট করা। দেন 19 চুজ দ্য প্রিভিয়াস ওয়ার্ড অ্যান্টোনিম মেটিকুলাস। মেটিকুলাস শব্দটা প্রিভিয়াস কোশ্চেন ভাই। মেটিকুলাস মানে হলো খামখেয়ালিপূর্ণ, মানে খামখেয়ালিপূর্ণ না, মেটিকুলাস মানে হলো খামখেয়ালিপূর্ণ একটা অর্থ হয়। মেটিকুলাস মানে হলো খুঁতখুঁতে, মানে একবারে উনি টুকটাক ভুল পাইলেও খুব সেইতে যায়, অথবা নিজে খুব ছোট্ট একটা ইস্যু নিয়েও খুব প্রেশার নেয়, ছোট্ট একটা ভুল হলেও খুব আফসোস করে সামহাউ। তাহলে মেটিকুলাস মানে খুঁতখুঁতে, এটার অ্যান্টোনিম চাইছে ভাইয়া। তাহলে খুঁতখুঁতে যদি বলি আমরা, এটাকে আমরা বলতে পারি না কেয়ারফুল, যত্নবান মানুষ, মানে ছোট্ট বিষয়ে তিনি মানে ছোট্ট মনে করেন না। তাহলে এটার অ্যান্টোনিম পাবো আমরা কেয়ারলেস, মানে যত্ন নাই, মানে উদাসীন মানুষ। আর খুঁতখুঁতে মানে খুব যত্নবান, যত্নবান মানে খুব অতি যত্নবান উনি আবার। 20 এটা দিয়ে আমরা শেষ করব। এটাই লিটারেচার টাইপের একটা প্রশ্ন বলছিলাম দুটার মাঝে, এটা একটা। উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম দ্য রোড নট টেকেন বাই রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্ট আমেরিকান একজন লেখক, আমরা পড়েছি রবার্ট ফ্রস্টকে নিয়েও। দ্য রোড নট টেকেন বাই রবার্ট ফ্রস্ট, এই কবিতাটার মেইন থিম কি? এই কবিতার মেইন থিম হলো লাইফ চয়েসেস। মোটামুটি এই ছিল আজকের প্রশ্ন সমাধান। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।